আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71-এর পক্ষ থেকে। আমরা আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায়ের বল নিয়ে কথা বলবো। এই বল অধ্যায়ে তোমাদের যা আছে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। বল অধ্যায়ের শুরুতেই যে সংজ্ঞাটি তোমার খুব দরকার তা হলো জড়তা। জড়তা এই শব্দটা একেবারেই নতুন তোমার কাছে, কারণ তুমি কখনোই আর এই জড়তা সম্পর্কে শোনোনি। আজকে আমরা জড়তাটা বোঝার চেষ্টা করছি। জড়তা হলো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। হ্যাঁ, এটা সত্য কথা। আমি যদি একটা বস্তুকে স্থির রাখি তাহলে এটা কিয়ামত পর্যন্ত স্থির থাকবে যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করি। এই শর্তে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় বা সুষম গতিতে চলতে চায়। যে আমার পেছনে আমার, তাহলে কোনো বস্তুকে যদি গতিশীল করি তাহলে আমরা বলছি যে এই বস্তুটা সুষম গতিতে চলতে থাকবে, অর্থাৎ সমবেগে চলতে থাকবে। কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো পৃথিবীতে সম্ভব নয়। হ্যাঁ, এটা পৃথিবীতে সম্ভব নয়, কারণ অভিকর্ষ বলের কারণে বস্তুটা নিচের দিকে পড়তে যায়, আবার বায়ুমণ্ডলের চাপের কারণে বস্তুটা থেমে যায়। সুতরাং এটা পৃথিবীর পৃষ্ঠে সম্ভব নয়। যেখানে বাহ্যিক কোনো বল প্রয়োগ হয় না সেখানে সম্ভব। এজন্য আমরা বলছি যে জড়তাটা কেমন। জড়তাটা হলো স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় অথবা সুষম গতিতে বা সমবেগে চলতে চায়। বস্তুর এই ধর্মকে বলা হয় জড়তা। তার মানে তুমি বুঝে নাও, জড়তা একটি গুণ, একটি বৈশিষ্ট্য, একটি চরিত্র বা একটি ধর্মের নাম হলো জড়তা। কি ধর্ম? যে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় অথবা সুষম গতি বা সমবেগে চলতে চায়। এই ধর্মের নাম, এই গুণের নাম, এই বৈশিষ্ট্যের নাম, এই চরিত্রের নাম হলো জড়তা। জড়তা হলো দুই প্রকার। এক নম্বরটা বলছি হলো স্থিতি জড়তা। স্থিতি জড়তা কাকে বলে? আসলে এটা অনেক সোজা। স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে ধর্ম, স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে ধর্ম, তাকে বলা হয় স্থিতি জড়তা। তাহলে দুই নাম্বারটা কি? গতি জড়তা। গতি জড়তা কাকে বলে? গতি জড়তা হলো গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা, তাকে বলা হয় গতি জড়তা। গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা, তাকে বলা হয় গতি জড়তা। এই ছিল আমাদের জড়তা। এরপর আসো আমরা এখন বল নিয়ে কথা বলবো। বল কাকে বলে? তাহলে জড়তা কাকে বলে, কত প্রকার, কি কি আমরা দেখলাম। এরপরে চলো আমরা বল নিয়ে কথা বলবো। বল বল হলো সেই বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায়। ধরে নিচ্ছি আমি কোনো একটা বস্তু আছে যার আদিবেগ 0। এই বস্তুর ওপর আমি 10 নিউটন বল প্রয়োগ করেছি। তাহলে এই বস্তুটা গতিশীল হবে বা গতিশীল হতে চাইবে। তাহলে বল হলো সেই বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। ধরো কোনো একটা বস্তুর বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। এই বস্তুর উপর আমি আরো 20 নিউটন বল প্রয়োগ করলাম। যেদিকে বস্তুর গতি সেই দিকেই বল প্রয়োগ করেছি, তাহলে অবশ্যই বস্তুর গতি বেড়ে যাবে। আর যদি আমি উল্টা দিকে 10 নিউটন বল প্রয়োগ করি তাহলে এই বস্তুর বেগটা কমে যাবে। এই জন্যই আমরা বলেছি যে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, আমরা তাকে বলছি বল। তাহলে যদি সংজ্ঞাটা আবার বলি, মন দিয়ে শোনো, যে বল হলো সেই বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে বা করতে চায় অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। একে আমরা বলি বল।
এটাকে আমরা বলি বল। তাহলে বল সম্পর্কে তোমার অনেক কিছু জানতে হবে। তার মধ্যে একটা হলো বলের প্রয়োগ বিন্দু, মান এবং দিক আছে। এক নম্বর কি বললাম? এক নম্বর বললাম হলো প্রয়োগ বিন্দু, প্রয়োগ বিন্দু, মান ও দিক আছে। 1, 2, 3, এই তিনটা জিনিস বল সম্পর্কে তোমার মনে রাখা দরকার। বলের প্রয়োগ বিন্দু আছে, মান আছে এবং দিক আছে। 2 নাম্বারটা হলো এটা ত্বরণ সৃষ্টিকারী অথবা মন্দন সৃষ্টিকারী। কিভাবে একটু দেখো। যে বস্তুর বেগটা ছিল 0, আদি বেগ ছিল 0, ধরো এই বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তু এখন গতিশীল হয়েছে। তার মানে ধরে নিচ্ছি আমি যে এই বস্তুর বেগ এখন 10 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে বেগ বৃদ্ধি পেয়েছে এবং বেগ বৃদ্ধি পাওয়ার জন্য তার সময়ের দরকার ছিল, তাই বেগ বৃদ্ধির হার পেয়েছি। আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এজন্য আমরা বলেছি এটা ত্বরণ সৃষ্টিকারী অথবা মন্দন সৃষ্টিকারী। কেন বলেছি? ধরে নাও কোনো একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, আমি বলের মানে গতির উল্টা দিকে আমি 10 নিউটন বল প্রয়োগ করেছি। এই জন্য এই বস্তুর বেগ এখন হয়ে গেছে ধরো 5 মিটার পার সেকেন্ড। তাহলে আগে ছিল কত? 10 মিটার পার সেকেন্ড। এখন তার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। বেগ হ্রাস পেয়েছে, এর জন্য সময় দরকার ছিল, তাই বেগ হ্রাসের হার পাবো আমরা। যদি বেগ হ্রাসের হার পাই তাহলে তাকে আমরা বলবো মন্দন। তাকে আমরা কি বলবো? মন্দন বলবো। এই জন্যই আমরা বলেছি বল ত্বরণ সৃষ্টিকারী অথবা মন্দন সৃষ্টিকারী। 2 নাম্বারটা ছিল এটা। 3 নাম্বারটা হলো সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম কি? সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম হলো ডাইন, আর এমকেএস পদ্ধতিতে বলের এককের নাম হলো নিউটন, আর এফপিএস পদ্ধতিতে বলের এককের নাম হলো পাউন্ডাল। পাউন্ডাল। এই 3টা বলের একক মনে রাখতে হবে। সিজিএস এ বলের এককের নাম হলো ডাইন, আর এমকেএস এ হলো নিউটন এবং এফপিএস পদ্ধতিতে হলো পাউন্ডাল। এই হলো আমাদের বলের 3টি একক। আচ্ছা, এরপর মনে রাখতে হবে বলের মাত্রা কি? বলের মাত্রা হলো এম এল পার টি স্কয়ার। যেহেতু বল এফ সমান এম এ, তাহলে এম মানে ভর, ভরের মাত্রা হলো এম, আর এ মানে হলো ত্বরণ, ত্বরণের মাত্রা কি? এল পার টি স্কয়ার। তাহলে এম এল পার টি স্কয়ার। ওকে, এরপর আসো আমরা আর কি জানবো? আমরা আর কিছু জানার নেই আমাদের বল সম্পর্কে। এবার চলো যাই আমরা বল হলো মৌলিক বল কাকে বলে। এবার আমরা জানবো হলো মৌলিক বল। মৌলিক বল কাকে বলে? ওকে ফাইন। আমরা জানি যে মৌলিক বল হলো স্বাধীন, নিরপেক্ষ, মূল এবং অকৃত্রিম। অর্থাৎ অন্য কোনো বলের উপর নির্ভর করবে না, বরং অন্যান্য বল যেসব বলের সমন্বয়ে গঠিত তাকে বলা হয় মৌলিক বল। আমি মৌলিক বল সম্পর্কে স্বাধীন, নিরপেক্ষ, মূল, অকৃত্রিম বলেছি। অন্য কোনো বলের উপর নির্ভর করে না, বরং অন্যান্য বল যে সকল বলের সমন্বয়ে গঠিত তাকে বলা হয় মৌলিক বল। এই মৌলিক বল হলো 4 প্রকার। 4 প্রকার। নাম্বার 1 হলো মহাকর্ষ বল। 2 নাম্বার হলো দুর্বল নিউক্লিয় বল। নাম্বার 3 হলো তাড়িৎ চৌম্বক বল। 4 নাম্বার হলো সবল নিউক্লিয় বল। এই 4টি হলো আমার মৌলিক বল। আমি আবার বলছি, মৌলিক বলগুলো স্বাধীন, নিরপেক্ষ, মূল, অকৃত্রিম। অর্থাৎ এই 4টা বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না, বরং অন্যান্য বল এই বলগুলো দ্বারা গঠিত। এই জন্য আমরা এদেরকে বলছি হলো মৌলিক বল। এদেরকে কি বলছি আমরা? এদেরকে আমরা বলছি হলো মৌলিক বল বলছি। ওকে, এবার এসব পিচ্ছি আমার আমরা একটা একটা করে একটু আলোচনা করি যে মৌলিক বল আসলে যে 4টা ছিল তার মধ্যে 1 নাম্বারটা কি ছিল? আমাদের মহাকর্ষ বল ছিল। মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হলো এফ সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটাকে বলা হয় মহাকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল
ওই দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল। সেই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা বড় হাতের জি নিয়ে আসছি এবং আমরা জানি এই জির নাম হলো মহাকর্ষীয় ধ্রুবক। এর একটা নির্দিষ্ট মান আছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন তুমি এখান থেকে অনেক কিছু বলতে পারবে। কি বলতে পারবে? দেখো যে দুটা বস্তুর ভরের গুণফলের হলো সমানুপাতিক হলো এই বল, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হলো এই বল। এই তো আচ্ছা, এই বলের কারণে সকল বস্তুর ওজন অনুভূত হয়। এই বল আছে বলেই পৃথিবীতে সকল প্রাণী এবং বস্তু আটকে থাকতে পারে। এই কথাগুলো তুমি বলতে পারবে খুব সহজে। আমি 4টা বলেছি মাত্র। 1 নম্বর বলেছি দুটো বস্তু ভরের গুণফলের সমানুপাতিক। 2 নম্বর বলেছি হলো যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর 3 নম্বর বলেছি এই বলের কারণেই বস্তুর ওজন অনুভূত হয়। 4 নম্বরে বলেছি হলো যে এই বল আসছে বলে সকল প্রাণী এবং বস্তু পৃথিবীতে আটকে থাকে। এই হলো আমি 4টা বলেছি। এরপরে চলো আমরা দুর্বল নিউক্লিয় বলটা একটু দেখে আসি। চল, দুর্বল নিউক্লিয় বলটা কাকে বলে? দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বলটা কি জিনিস? সুপ্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা জানো প্রতিটা বস্তুর প্রত্যেকটা নিউক্লিয়াসে যথাযথ অনুপাতে প্রোটন আর নিউট্রন থাকে। যদি কোনো পরমাণুর নিউক্লিয়াসে এই প্রোটন এবং নিউট্রন যথাযথ অনুপাতে না থাকে তবে তাকে বলা হয় আনস্টেবল নিউক্লিয়াস, অর্থাৎ অস্থিতিশীল নিউক্লিয়াস। এই অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে বিটা ক্ষয়ের জন্য, বিটা এক প্রকারের তেজস্ক্রিয় রশ্মি, অর্থাৎ কোনো পরমাণু নিউক্লিয়াস যদি আনস্টেবল নিউক্লিয়াস হয় তাহলে সেখান থেকে বিটা রশ্মি নির্গত হতে থাকে। তো যদি এই বিটা রশ্মি বের হয়ে আসে তাহলে এর জন্য এক প্রকার বল প্রয়োজন হয়, আর সেই বলের নাম হলো আমার দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমরা বলার সময় কি বলবো, কিভাবে বলবো? আমরা বলবো যে কোনো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন যথাযথ অনুপাতে না থাকলে তবে সেই নিউক্লিয়াসকে বলা হয় আনস্টেবল নিউক্লিয়াস। এবং এই আনস্টেবল নিউক্লিয়াস থেকে বিটা ক্ষয়ের জন্য, এই যে বিটা এভাবে লিখতে হয়, এই বিটা ক্ষয়ের জন্য যে বল দায়ী তাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। ওকে, এবার চলো যাই তাড়িৎ চম্বক বল। আমরা এবার যাব হলো তাড়িৎ চম্বক বল। সুপ্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা জানো যে দুটি চুম্বকের মধ্যে এক প্রকারের বল ক্রিয়া করে, সেটা আকর্ষণ হতে পারে অথবা বিকর্ষণ হতে পারে। এই বলের নাম হলো চম্বক বল। এই বলের নাম কি? চম্বক বল। চম্বক বল। আর দুটা আহিত বস্তুর মধ্যে, সেটা হতে পারে দুইটা ধনাত্মক আধানে আহিত, অথবা দুটা ঋণাত্মক আধানে আহিত, অথবা একটা ঋণাত্মক একটা ধনাত্মক, অথবা একটা ঋণাত্মক একটা ধনাত্মক একটা ঋণাত্মক, মানে যে কোনো কিছু হতে পারে। দুটা আহিত বস্তুর মধ্যেও এক প্রকারের বল কাজ করে। সেটা হতে পারে আকর্ষণ ধর্মী বল, অথবা হতে পারে সেটা বিকর্ষণ ধর্মী বল। এই আকর্ষণ ধর্মী আর বিকর্ষণ ধর্মী যে বলই হোক না কেন, এই বলের নাম হলো তড়িৎ বল। এই বলের নাম কি? এই বলের নাম হলো তড়িৎ বল। তড়িৎ বল। তাহলে এই চৌম্বক বল এবং এই তড়িৎ বলের সমন্বয়ে নতুন যে বলের সৃষ্টি হয় তাকে বলা হয় তাড়িৎ চৌম্বক বল। হয়ে গেল। আবার বুঝাই বলতেছি আমি, দুইটি চুম্বকের মধ্যে যে ক্রিয়াশীল বল তার নাম হলো চৌম্বক বল, আর দুটি আহিত বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল বল তার নাম হলো তড়িৎ বল। এই চৌম্বক বল এবং এই তড়িৎ বলের সমন্বয়ে নতুন যে বল সৃষ্টি হয় তাকে বলা হয় তাড়িৎ চৌম্বক বল। এইবার চলো সবল নিউক্লিয় বল কি। ওকে, আমরা দেখে আসি সবল নিউক্লিয় বল কি। সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কি?
সুপ্রিয় শিক্ষার্থীরা আমার, সবল নিউক্লিয় বল হলো, আমরা জানি যে প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করে, আমরা জানি ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু আমরা জানি নিউট্রন হলো নিউট্রাল, অর্থাৎ এর কোনো আধান নেই, অর্থাৎ এর কোনো আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা নেই। এখন আমাদের প্রশ্ন হলো যে একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন এবং অনেকগুলো নিউট্রন একসাথে থাকে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে দেখে নিই আমরা। প্রোটন আছে আর হলো নিউট্রন আছে। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে, কিন্তু আমরা তো এটাও জানি যে প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে যখন অনেকগুলো প্রোটন থাকবে, তাহলে সেই প্রোটনগুলো তো পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিকর্ষণের ফলে নিউক্লিয়াসটা ছেটে বের হয়ে আসার কথা, কিন্তু কই, কখনো তো আসে না। তার মানে কি? তার মানে হলো যে প্রোটন 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 এদের মধ্যে যে বিকর্ষণ বল আছে তার চেয়েও শক্তিশালী আকর্ষণ বল আছে, যার কারণে নিউক্লিয়াস ফেটে প্রোটনগুলো বের হয়ে আসতে পারে না। আর সেটা কি? সেটা হলো যে এই প্রোটন এবং এই নিউট্রনের মধ্যে বিকর্ষণ বলের চেয়েও শক্তিশালী আকর্ষণ বল আছে, আর সেই বলের নাম হলো সবল নিউক্লিয় বল। তাহলে আমরা কি বলবো সংজ্ঞা আকারে? আমরা বলবো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়নগুলোর মধ্যে, এই নিউক্লিয়ন অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যারা যারা আছে, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, তাহলে এই প্রোটনকে বলা হয় নিউক্লিয়ন, এই নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলোর মাঝে যে প্রবল আকর্ষণ বল কাজ করে তার নাম হলো সবল নিউক্লিয়ন বল। তার নাম কি? সবল নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলোর মাঝে যে প্রবল আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় সবল নিউক্লিয় বল। ওকে, এই ছিল আমাদের 4টি মৌলিক বল। এরপর চলো আমরা অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো কি, আমরা এবার দেখি যে আমাদের নিউটনের গতিসূত্রগুলো কি কি। আচ্ছা, নিউটনের গতিসূত্র কি কি আছে? নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে বলতে হয় যে 1687 সালে, এই তো সেদিন, আমি মজা করে এভাবে বলে থাকি যে এই তো সেদিন, মাত্র কয়েক বছর আগে, 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার একটা অমর গ্রন্থ আছে, তার একটা বই আছে, সেটার নাম কি? তার নাম হলো ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া অ্যান্ড ম্যাথমেটিকা। এই অমর গ্রন্থে তিনি 3টি রাশি নিয়েছিলেন, একটা হলো ভর, একটা হলো গতি, আরেকটা হলো বল। এই ভর, গতি, বল, এই 3টার মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনি 3টি সূত্রের কথা লিখেছেন। সেই 3 সূত্রের নাম হলো নিউটনের গতিসূত্র। তার প্রথম সূত্রটা কি ছিল? তার প্রথম সূত্র ছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাহির থেকে যদি তুমি কোনো বল প্রয়োগ না করো, তাহলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। তার মানে তুমি যদি কোনো বস্তুকে স্থির রেখে দাও, u=0 রেখে দাও, তাহলে সেটা স্থিরই থাকবে, অর্থাৎ আদিবেগ শেষ বেগ অলওয়েজ 0ই থাকবে। আদিবেগও যা, শেষ বেগও তাই হবে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তার মানে যদি কোনো বস্তু তুমি বেগ দাও 10 মিটার পার সেকেন্ড,
তাহলে এটা যদি আদি বেগ হয় 10, তাহলে শেষ বেগও হবে 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সুষম বেগে বা সমবেগে চলতে থাকবে এবং সেটা সরল পথে চলতে থাকবে, আঁকাবাঁকা না, কিন্তু সরল পথে চলতে থাকবে। তাহলে 1 নম্বর সূত্র কি ছিল? যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ আমি যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তুটা স্থির থাকবে আর গতিশীল বস্তুটা সুষম গতিতে বা সমবেগে চলতে থাকবে এবং সেটা কোন পথে? সরল পথে চলতে থাকবে। এটা ছিল 1 নম্বর সূত্র। 2 নম্বরটা কি ছিল? 2 নম্বর সূত্র ছিল, 2 নম্বর সূত্রটা ছিল হলো যে বস্তুর, দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনটাও সেই দিকে হয়। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। তাহলে পিচ্ছিল আমার এটা ছিল 2 নম্বর সূত্র। আর তৃতীয় সূত্র কি ছিল? তৃতীয় সূত্র ছিল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন ধরো আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর পৃষ্ঠে, আমার ওজন কাজ করে কোন দিকে? নিচের দিকে। আর পৃথিবী আমার উপরে বল প্রয়োগ করে কোন দিকে? উপরের দিকে। এবং সেটা সমান এবং বিপরীত। যদি সমান না হতো তাহলে তো উল্টা পাল্টা হয়ে যেত। যদি আমার ওজনটা বেশি হতো তাহলে আমি পৃথিবীর মধ্যে ঢুকে যেতাম, আর যদি পৃথিবীর প্রতিক্রিয়াশীল বেশি হতো তাহলে আমি উপর দিকে লাফ দিতাম। ডিয়ার ভাই পিচ্ছিল আমার, আগামী দিন এই 3 সূত্রের ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে হাজির হব তোমাদের ক্লাসে। স্কুল 71 এর সঙ্গেই থাকো। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।